সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আমরা সবাই জানি যে আমরা ইংরেজি এবং বাংলা প্যাডাগজির যে সেট বা সিরিজ আমরা স্টার্ট করেছি। তো আজকে এই সিরিজের আমাদের 16 নম্বর পার্ট। আপনারা জানেন যে আজকে আমরা সেট নম্বর 16 আলোচনা করব। তো এই ধরনের আমরা প্রত্যেকদিন এক এক করে সিরিজ আমরা কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকছেন। ঠিক আছে, আপনারা অনেকে কমেন্টের উপর বৃষ্টি করছেন যে স্যার যতটুকু সম্ভব এই সেটটাকে এগিয়ে নিয়ে যান। তো সে আপনাদের কথাটাকে মাথায় রেখে প্রাধান্য করে আমরা এই সেটটা কন্টিনিউ করছি। তো একদম দেরি করবো না, ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর, কম সময় বেশি প্রশ্ন সলভ করতে হবে কারণ এক্সাম চলে আসছে। তো এবারে চলেন প্রথম প্রশ্ন আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ এবিলিটি। যদি বলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জ্ঞানীয় ক্ষমতার সর্বোচ্চ স্তর বা কগনিটিভ এবিলিটির হাইয়েস্ট লেভেল কি হবে। ইংরেজি প্যাডাগজিতে আপনারা এই প্রশ্ন দেখতে পাবেন এবং বাংলা প্যাডাগজিতে আপনারা এই প্রশ্ন দেখতে পাবেন। ঠিক আছে, তো এই ধরনের সিরিজ বা সেটে আপনাদের ইংরেজি এবং বাংলা দুটোরই প্যাডাগজিতে আপনাদের যথেষ্ট কাজ আসবে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে দেখুন, আমরা বলার আগে আপনারা কমেন্ট করবেন। কারণ কি স্যার? কারণ হচ্ছে কমেন্ট করলে আপনাদের যে সেলফ কনফিডেন্সটা কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। তো আপনারা তাড়াতাড়ি কারেক্ট আনসার জানিয়ে দিন। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ এবিলিটি, নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং, এভালুয়েটিং না অ্যানালাইজিং। কোয়েশ্চেন নাম্বার যদি আমরা বলি 136, হাইয়েস্ট লেভেল অর্থাৎ একদম শেষ লেভেল, কগনিটিভ এবিলিটির একদম শেষ লেভেল বা সর্বোচ্চ স্তর যদি বলি তাহলে এটা হবে মূল্যায়ন বা এভালুয়েশন বা এভালুয়েটিং। কারণ হচ্ছে এখানে কগনিটিভ বিষয়ে সে কতটুকু বুঝতে পারলো বা না পারলো এটা তো জানাটা হচ্ছে বেসিক, কতটুকু জানে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অ্যানালাইসিস। 1 নম্বরে নোয়িং আসবে, 2 নম্বরে আন্ডারস্ট্যান্ডিং, 3 নম্বরে অ্যানালাইজ করা, আর 4 নম্বরে হচ্ছে এভালুয়েটিং। তো এখানে বলছি হাইয়েস্ট লেভেল মানে সবচেয়ে বেশি লেভেল বা বড় লেভেল বা শেষ লেভেল বলতে পারি। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এভালুয়েটিং বা মূল্যায়ন করা। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। Why is storytelling most important in an English language class at primary level? প্রাথমিক স্তরে ইংরেজি ভাষার শ্রেণীকক্ষে গল্প বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটা আসলে কি? প্রাথমিক স্তরে ইংরেজি ভাষার শ্রেণীকক্ষে গল্প বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? হোয়াই ইজ স্টোরি টেলিং মোস্ট ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস এট প্রাইমারি লেভেল। অর্থাৎ প্রাথমিক স্তরে আমরা যে ইংরেজি ভাষার যখন ক্লাস করা হয় তখন এখানে গল্প বলাটা কেন ইম্পর্টেন্ট? আমরা ছাত্রদের কেন গল্প বলা ক্লাস করি, যে স্টোরি শুনে তোমরা গল্প বলো, ছাত্ররা গল্প বলা আমরা তাকে কাজ দেই। তো গল্প বলার কাজটা আমরা কেন দিই? কোয়েশ্চন নাম্বার 137, ইট ইজ ইউজফুল ফর ডেভেলপিং ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ স্কিল। সমন্বিত ভাষাগত দক্ষতা ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সহায়ক হবে। ইট ডেভেলপস মোরাল ভ্যালুস এমং দ্য স্টুডেন্ট, নৈতিক মূল্য। আচ্ছা, গল্প বলতে নৈতিক মূল্যবোধ কি করে স্যার? কোনো কাজে আসবে না। শব্দভাণ্ডার বৃদ্ধি হবে, গল্প বললে শব্দভাণ্ডার বৃদ্ধি হয় না। শ্রেণীকক্ষ আনন্দময় করে তোলে, এটাও কোনো ব্যাপার না। কারেক্ট আনসার হচ্ছে সমন্বিত ভাষাগত দক্ষতা বা ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমাদের কি হবে? ডেভেলপ হতে আমাদের সহায়তা বা সাহায্য করবে। যদি আমরা বলি গুড টিচার ইজ ওয়ান হু, এটা আপনারা সবাই বলবেন, কারণ হচ্ছে আপনারা একজন ভালো শিক্ষক হতে চলেছেন। তো ভালো শিক্ষক হতে গেলে আমাদের কি করতে হবে? আপনাকে কিরকম হতে হবে? এ গুড টিচার ইজ ওয়ান হু, একজন ভালো শিক্ষক তিনি যিনি কি করবেন? শিক্ষার্থীদের শেখার পর্যাপ্ত সুযোগ প্রদান করবেন। গিভস দেম অ্যাপল অপরচুনিটিস টু লার্ন, গিভ দেম ইউজফুল ইনফরমেশন, তাকে আমরা শুধুমাত্র তথ্যগুলো প্রদান করতে পারি। এক্সপ্লেন কনসেপ্ট এন্ড প্রিন্সিপল, ধারণা এবং নীতিগুলি ব্যাখ্যা করব। নাকি গিভ প্রিন্টেড নোটস ফর স্টুডেন্টস, শিক্ষার্থীদের মুদ্রিত নোটস দেব। তো 138 যদি আমরা বলি কি হবে? মনে রাখবেন আমরা কখনো কোনো প্রিন্টেড নোটস কিন্তু তাদেরকে দেই না, ছাত্রদেরকে কোনো প্রিন্টেড নোটস বা মুদ্রিত নোট আমরা দেব না। ধারণা এবং নীতি আমরা ব্যাখ্যা করি না। ছাত্রদেরকে সবসময় কি করতে হবে স্যার? সবসময় তাদেরকে অপরচুনিটি দিতে হবে। পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ক্লাসটা আমি দিয়েছি, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। অপরচুনিটি, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তারা নিজে থেকে অ্যানালাইজ করবে, নিজে থেকে বুঝবে, নিজে থেকে শিখবে। তো এই ব্যাপারে তাকে তার শেখার যে পর্যাপ্ত সুযোগ, এই সুযোগটা আমাদের তাকে দিতে হবে। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো, which of the following helps in learning the second language without using the printed text? মুদ্রিত পাঠ্য ব্যবহার না করে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে কোন পদ্ধতিটা সহায়ক? আমরা মুদ্রিত পাঠ্যটা ব্যবহার করব না,
যে মুদ্রিত আমাদের যে পাঠ্য বই আছে, এই পাঠ্য বইতে আমরা ব্যবহার না করে আমরা দ্বিতীয় ভাষা যখন ছাত্রদের শেখাবো তখন কোন পদ্ধতি আমাদের সাহায্য করবে? সিচুয়েশনাল অ্যাপ্রোচ মানে পরিস্থিতি ভিত্তিক পদ্ধতি, ন্যাচারাল অ্যাপ্রোচ না ভাষা নিমঞ্জন পদ্ধতি, না ব্যাকরণ অনুবাদ পদ্ধতি? কোনটা হবে কারেক্ট আনসার? 139। দেখুন, জেনারেলি আমরা যদি বলি উইদাউট ইউজিং প্রিন্ট টেক্সট টেস্ট, অর্থাৎ কোনো বইপত্র ছাড়া আমরা যখন তাকে শেখাবো তখন আমরা তাকে স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে প্রাকৃতিকভাবে আমরা তাকে শেখাবো। সুতরাং প্রাকৃতিক পদ্ধতি এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে স্যার? কারেক্ট আনসার হয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 140। এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট স্পিকার ইজ লাইকলি টু পজেসেস, একজন সাবলীল বক্তার মধ্যে সাধারণত কোন ধরনের বুদ্ধিমত্তা বেশি থাকে? কি হবে তাড়াতাড়ি বলুন তো, কারেক্ট আনসার কি হতে পারে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি একবার 140 আপনারা বলে দিন। 140 কি হতে পারে আপনাদের মতে? 140 কি হবে তাড়াতাড়ি বলুন। এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট স্পিকার মানে যে ব্যক্তি ফ্লুয়েন্ট স্পিকার মানে সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, খুব ভালোভাবে কথা বলতে পারে, রিদম অনুযায়ী সে কথাবার্তা বলতে পারে। ইজ লাইকলি টু পজেসেস, একজন সাবলীল বক্তার মধ্যে সাধারণত কোন ধরনের বুদ্ধিমত্তাটা বেশি থাকে? যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা। আচ্ছা, এখানে সে কি করছে স্যার? এখানে সে কথা বলছে, তো কথা যখন বলবে তখন লজিক আছে বা ম্যাথমেটিক আছে আমরা বলতে পারি না, বডিলি কাইনেস্টিক বলা যায় না, মিউজিক বলা যায় না, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক এবিলিটি। কারণ সে স্পিকার মানে কি বক্তা, তো বক্তা মানে এটা যে কথা বলা হচ্ছে কি স্যার? কথা বলাকে যদি বলি তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে স্পিকিং স্কিল। আর স্পিকিং স্কিলটা কার অন্তর্গত রয়েছে? এটা ল্যাঙ্গুয়েজ স্কিলের অন্তর্গত রয়েছে বা ভাষাগত দক্ষতার অন্তর্গত রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তো এখানে দেওয়া আছে যেহেতু ভাষাগত বুদ্ধিমত্তা, তো এক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এখানে ভাষাগত বুদ্ধিমত্তা হয়ে যাবে কারেক্ট আনসার। Which approach emphasizes interaction as the means and the goal of learning a language? কোন পদ্ধতিতে ভাষা শেখার মাধ্যম এবং লক্ষ্য উভয়ই পারস্পরিক যোগাযোগ করে? কোন পদ্ধতিতে ভাষা শেখার মাধ্যম এবং লক্ষ্য উভয় দুটাই কিন্তু পারস্পরিক যোগাযোগ করে? যোগাযোগমূলক পদ্ধতি, মৌখিক পদ্ধতি, নিমঞ্জন পদ্ধতি, না সাইলেন্ট ওয়ে? কি হবে? 141 কি হবে? এখানে কি বলেছে দেখি, এখানে যোগাযোগ বা ইন্টারেকশনের উপর আমাদেরকে ফোকাস দিতে হবে, ফোকাস টু দ্য পয়েন্ট, ফোকাস ভাই। তো এখানে যোগাযোগের উপর ফোকাস দিতে হবে। তো যেহেতু যোগাযোগের উপর ফোকাস দেবো তো আমরা কি করব? কারেক্ট আনসার কি হবে? যোগাযোগমূলক পদ্ধতি। প্রশ্নটা ভালো করে যদি আমরা পড়ি তো প্রশ্নের মাধ্যমে কিন্তু উত্তরটা আমাদের লুকিয়ে আছে। কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এটা আমাদের ফলো করতে হবে। Maximum participation of students during teaching in a language classroom is possible through. আচ্ছা, আমরা সবসময় চাই যে আমাদের ছাত্ররা ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করুক। আমরা সবাই চাই যে আমাদের ক্লাসে যত ছাত্র আছে সবাই কি করুক স্যার? অ্যাক্টিভলি পার্টিসিপেট করুক বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। পার্টিসিপেট, ঠিক আছে স্যার, পার্টিসিপেট অর্থাৎ তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুক বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক, এটা আমরা সবাই চাই। তো সেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে গেলে বা অ্যাক্টিভলি পার্টিসিপেট সব ছাত্রদের করাতে গেলে আমাদের কি করতে হবে? কোন পদ্ধতিতে আমাদের সেটাকে অংশগ্রহণটা নিশ্চিত করে? বক্তৃতা পদ্ধতি, লেকচার মেথড না স্যার? লেকচার মেথডে কিন্তু শুধুমাত্র টিচার লেকচার দেবেন, ছাত্ররা এখানে কোনো ভূমিকা পালন করে না, ছাত্ররা কিন্তু এখানে অ্যাক্টিভ থাকে না, এটা কিন্তু বলা বাহুল্য। ট্রান্সলেশন মেথডও হবে না, ইন্ডাকটিভ মেথড হবে না, এটা হবে ডিসকাশন মেথড। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আলোচনা পদ্ধতি বা প্রদর্শন পদ্ধতি। যদি বলি আলোচনা পদ্ধতি, যেমন ডিসকাশন মেথড, আমি একটা টপিক নিয়ে যখন ডিসকাশন করব, আলোচনা করব, তখন প্রত্যেকটা ছাত্রকে আমি আলোচনায় অংশগ্রহণ করাতে পারবো যে এই টপিক নিয়ে তোমার কি বলার আছে, আচ্ছা এই বিষয়ে তুমি কি ভাবো একটু বলো তো, আপনি বলুন তো এই টপিক নিয়ে কি ভাবছেন। তো এই যে এইভাবে আমরা কি করতে পারি, তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করতে পারি। সুতরাং আলোচনা পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। আলোচনা পদ্ধতি যদি করি তাহলে সব ছাত্রদের আমরা কি করতে পারবো? পাঠে অংশগ্রহণ করতে পারবো বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে পারবো। ডিসলেক্সিয়া, ওয়াও ওয়াও ভাই, ওয়াও ওয়াও। ডিসলেক্সিয়া এমন একটি সমস্যা যা প্রধানত কোন দক্ষতাকে প্রভাবিত করে? ডিসলেক্সিয়া মনে আছে স্যার? ডিসলেক্সিয়া 143। আমরা লার্নিং ডিসেবিলিটির ক্লাসে আমরা কিছু কিছু আপনার এই জিনিস পড়িয়েছিলাম। একটা হচ্ছে দেখুন ডিসলেক্সিয়া, আরেকটাকে কি বলা হয় স্যার? আরেকটাকে বলা হয় ডিসগ্রাফিয়া। আরেকটাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া। আরেকটাকে যদি বলি তো এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া।
ডিসক্যালকুলিয়া। আবার যদি বলি আমরা বলতে পারি অ্যাফাজিয়া। কি বলতে পারি? অ্যাফাজিয়া। অ্যাফাজিয়া। এই ধরনের বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি আছে, এগুলা জানতে হবে আমাদের। তো এখানে কি বলেছে? গ্রাফিয়া। তো গ্রাফিয়া মানে কি? আমরা গ্রাফ পেপারে লিখি। আমরা কোথায় লিখি স্যার? আমরা গ্রাফ পেপারে লিখি। যখন আমরা লিখবো, গ্রাফ পেপারে লিখবো, তার মানে ডিসগ্রাফিয়া হবে রাইটিং ডিসঅর্ডার, লিখন অক্ষমতা। ডিসক্যালকুলিয়া। আচ্ছা স্যার, ক্যালকুলিয়া, ক্যালকুলিয়া থেকে আপনাদের একটা মাথায় আসছে না? কি মাথায় আসছে বলুন তো? ক্যালকুলিয়া। ক্যালকুলিয়া থেকে কি আসবে? ক্যালকুলেটার। ক্যালকুলেটর। ক্যালকুলেটর কি করি স্যার? প্লাস মাইনাস ইনটু ডিভাইড, প্লাস মাইনাস ইনটু ডিভাইড। তো ক্যালকুলেটরে আমরা কি করি? প্লাস মাইনাস ইনটু ডিভাইড। তো প্লাস মাইনাস ইনটু ডিভাইড করি আমরা। এটা কার অংশ স্যার? এটা গণিতের অংশ স্যার। তো এটা হচ্ছে ম্যাথমেটিক প্রবলেম বা গাণিতিক প্রবলেম যখনই হবে, গাণিতিক সমস্যা, তখন আমরা বলবো এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। আর অ্যাফাজিয়া মানে ভাষা সংক্রান্ত সমস্যা বা ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত সমস্যা। আর ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের কি স্যার? রিডিং ডিসেবিলিটি, অর্থাৎ সে পড়তে সমস্যা হয়। তো এখানে বলেছে ডিসলেক্সিয়া এটা কি ধরনের সমস্যা? তো ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং সমস্যা। তো ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং সমস্যা বা পঠন বা রিডিং সমস্যা। তো অপশন নাম্বার 4 এখানে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো, আচ্ছা স্যার, নম চমস্কি স্যার, ওয়াও স্যার, নম চমস্কি ভাই, দ্য linguist Noam Chomsky maintains that every child has an innate semantics language acquisition device that he/she uses for. ভাষা বিজ্ঞানী নম চমস্কির মতে প্রতিটি শিশুর মধ্যে সহজাত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, যা সাধারণত ব্যবহার হয়। 144 সিমেন্টিক্সের বাংলা হচ্ছে অর্থবিজ্ঞান। এটা অপশন নাম্বার 4 এখানে চলে গেছে, দেখে নেবেন একটু। তো এখানে আমরা দেখি এলআইডি বা যেটা বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কে বলেছিলেন? নম চমস্কি। কে বলেছিলেন স্যার? নম চমস্কি। তো নম চমস্কি কি কথা বলেছিলেন জানা আছে? নম চমস্কি বলেছিলেন যে শিশুর ব্রেনের মধ্যে একটা ডিভাইস কাজ করে, যে ডিভাইসের নাম হচ্ছে এলইডি, যেটা শিশুর জন্মসূত্রে তার মাথার মধ্যে মেমোরিতে থাকে, যার কারণে সে কি হয়? তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটাকে বলা হয়, যার মাধ্যমে সে ভাষা শিখে। এটা একটা সিস্টেমে কাজ করে, যে সিস্টেমের নাম হচ্ছে এলএস, এবং তার মধ্যে একটা ইউজি থাকে। ইউজি কি স্যার? ইউনিভার্সাল গ্রামার বা সার্বজনীন ব্যাকরণ থাকে। তো এক্ষেত্রে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। দ্য স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যাডভোকেটস গঠনমূলক পদ্ধতি গুরুত্ব দেয়। আচ্ছা স্যার, গঠনমূলক পদ্ধতি কিসের উপর গুরুত্ব দেবে? যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যাডভোকেটস গঠনমূলক পদ্ধতি কিসের উপর গুরুত্ব দেবে? 145 রিসোর্টিং দ্য ফ্লুয়েন্সি সাবলীলতার উপর, পাঠ্যবস্তু নির্বাচন এবং ধাপে ধাপে বিন্যাস করা, শিক্ষার্থীর কর্মদক্ষতার মূল্যায়ন করা, মাতৃভাষার ব্যবহার করা। তো স্ট্রাকচার, একটা সেন্টেন্স বা একটা বাক্য, তার যখন আমরা স্ট্রাকচার ডেভেলপ করবো, স্ট্রাকচার মানে কি স্যার? মানে গঠন। তো প্রথমে আমাদের বাংলা যদি বাক্য গঠন করি, তাহলে কি হবে স্যার? উদ্দেশ্য থাকবে একটা, তারপর কি থাকবে স্যার? একটা বিধেয় থাকবে। বা আমরা যদি ইংরেজিতে করি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। তো আমরা প্রথমে কি শিখবো স্যার? প্রথমে আমরা স্ট্রাকচার, একটা সেন্টেন্সের যখন আমরা স্ট্রাকচার শিখবো, প্রথমে আমরা সাবজেক্ট শিখবো, তারপর আমরা ভার্ব শিখবো, তারপর আমরা অবজেক্ট শিখবো। তার মানে প্রথমে আমরা সাবজেক্টটাকে চিনবো, তারপর ভার্বটাকে চিনবো, তারপর অবজেক্টটাকে চিনবো। তার মানে আমরা বলতে পারি এখানে ধাপে ধাপে বিন্যাসের উপর স্ট্রাকচারাল পদ্ধতি গুরুত্ব আরোপ করে, ধাপে ধাপে এক এক করে আমরা এখানে শেখার চেষ্টা করছি। তো ऑप्शन नंबर 2 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। चलो चलिए अब चलते हैं बाइगोटस्की की ओर। बाइगोटस्की क्या कहते हैं भाई? बाइगोटस्की आपको मालूम है? बाइगोटस्की, चलो बाइगोटस्की। তো বাইগোটস্কি সম্বন্ধে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। যখনই বাইগোটস্কি আঙ্কেল আমার কাছে আসবেন, তো আঙ্কেল কিছু শব্দ নিয়ে আসবেন। 1 নম্বর বাইগোটস্কির শব্দ হচ্ছে সোশিয়াল, যেখানে সমাজ নিয়ে কথাবার্তা আলোচনা করা হবে, এটা বাইগোটস্কি বলেছেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেখানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে কথা বলেছেন, এটা বাইগোটস্কি হবে।
ঠিক আছে। তারপর হচ্ছে ভাইগোটস্কি কালচার নিয়ে কথা বলবেন, যেখানে কালচার থাকবে এটা ভাইগোটস্কি হবে, সংস্কৃতি নিয়ে যেখানে কথা বলবেন। তারপর ভাইগোটস্কির দেওয়া আরো কিছু টার্ম আছে যেটাকে আমরা বলতে পারি এল এটাকে বলতে পারি স্ক্যাফোল্ডিং। ঠিক আছে স্যার, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং এর বাংলা হচ্ছে সহায়তা করা বা ভাড়া হিসাবে তো বলতে পারি। তারপর তিনি বলেছিলেন যে স্ক্যাফোল্ডিং, যদি আমরা স্ক্যাফোল্ডিং বা ভাড়া যদি বলি, তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু ভাইগোটস্কির সঙ্গে ভাইগোটস্কি একটা গুরুত্বপূর্ণ টাইম দিয়েছিলেন যেটাকে বলে জেডপিটি, যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো এই কথাগুলো তিনি বলেছিলেন। তো অ্যাকর্ডিং টু দিস অপশন কারেক্ট আনসার আমাদের কি হবে? 146। সেলফ ডাইরেক্টেড স্পিচ ইজ লোয়েস্ট স্টেজ অফ দ্য স্ক্যাফোল্ডিং। তো স্বনির্দিষ্ট ভাষণ বা সেলফ ডাইরেক্টেড স্পিচ হচ্ছে স্ক্যাফোল্ডিং এর সর্বনিম্ন স্তর। আচ্ছা, এখানে একটু মানে পয়েন্ট হাইলাইটে দেখি। ছোট বয়সে বিমূর্ত বিষয় দিলে শিশুরা বিমূর্তভাবে চিন্তা করতে পারে, এই ধরনের কোনো কথা ভাইগোটস্কি বলেননি। শিশুরা বিভিন্ন ক্ষেত্রে শিখে তার সামগ্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলে, এটা বলা হয়নি। সংস্কৃতি ভাষা বিকাশে সাহায্য করে, ডাইরেক্ট এখানে তিনি কালচার নিয়ে এখানে ডাইরেক্ট কথা বলেছেন স্যার। এখানে তিনি কালচার নিয়ে ডাইরেক্ট কথা বলেছেন যে কালচার হেল্পস ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কালচার ভাষা বিকাশে সহায়তা করে। ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। তো সুতরাং কারেক্ট আনসার এখানে কি হয়ে যাবে? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ পোয়েট্রি আর রেসিটেশন ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। ঠিক আছে স্যার, আমরা যখন কবিতা পাঠ করি ভাষা শ্রেণীকক্ষে কবিতা পাঠের মেইন উদ্দেশ্য কি? টু অ্যাপ্রিসিয়েট এন্ড এনজয় দ্য পোয়েম, টু গিভ দেয়ার অপিনিয়ন অ্যাবাউট দ্য পোয়েম, টু বিকেম অ্যাওয়ার অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য ওয়ার্ক, টু নো দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। যদি আমরা এটাকে বাংলায় দেখার চেষ্টা করি, এখানে দেখুন ভাষার শ্রেণীকক্ষে কবিতা আবৃত্তির প্রধান উদ্দেশ্য কি? কোয়েশ্চেন নাম্বার 147। কবিতা সম্পর্কে মতামত প্রকাশ হচ্ছে না, কবি এবং তার রচনা নিয়ে আমরা কোনো ভাবি না, কবিতার ঐতিহাসিক পটভূমি জানার দরকার নেই। কবিতাটা যখন লয় ছন্দ তাল, কবিতাতে কি থাকে স্যার? কবিতাকে থাকে লয় ছন্দ তাল। যখনই আমরা এই ধরনের লয় ছন্দ তালে যখন আমরা একটা কবিতা পড়বো তখন সেটা শুনতে মজা লাগে বা আনন্দ লাগে। ঠিক আছে, বা কোনো একটা লাইন যদি ছন্দ অলঙ্কার সহযোগে যদি আমরা পড়ি সেটা কিন্তু ভেরি মজা, ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে স্যার। চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা যেটা গদ্যাংশের একটা অংশ, যেটা অনুপ্রাস অলঙ্কার। তো অলঙ্কারের ক্লাস আমি দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, আপনারা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি বি হ্যাপি। তো এই যে আমি বললাম, এই ধরনের বললে কি হয়, কবিতা যখনই আমরা পড়ি ছন্দ সহযোগে যদি আমরা পড়ি তো কবিতাটা উপভোগ করতে পারে শিশুরা এবং তারা এটাকে অনুভব করতে পারে। Who strongly maintains that language is learned by imitation of stimuli and reinforcement of correct response? কে জোর দিয়ে বলেন যে ভাষা স্টিমুলিয়াস এবং রেসপন্সের উপর ভিত্তি করে বা রেইনফোর্সমেন্টের মাধ্যমে শেখা হয়? এই কথাটা কে বলেছিলেন? অ্যালবার্ট বান্দুরা, কুডলেন, টলমার না বিএফ স্কিনার? 148। এটা সবাই জানি ভাই, সবার জানা আছে। বিএফ স্কিনার তিনি রেইনফোর্সমেন্টের কথা বলেছিলেন, যে রেইনফোর্সমেন্টের মাধ্যমে স্টিমুলিয়াসের দ্বারা তারা কি করতে পারে, শিশুরা ভাষা শেখে। এটা আমরা সবাই জানি যে বিএফ স্কিনারের বক্তব্য। Under which activity do recognizing sound and deducing meaning come? ধ্বনি শনাক্ত করা এবং অর্থ অনুমান করা কোন ভাষাগত দক্ষতার অন্তর্গত? বলা, শোনা, পড়া এবং লেখা। ধ্বনি শনাক্ত করতে পারি এবং অর্থটা অনুমান করতে পারি, এটা কোন ভাষাগত দক্ষতার অন্তর্গত? 149। কি হবে স্যার? 149। আচ্ছা, ধ্বনিটা শনাক্ত করব কি করে করব? একটু ভাবুন না, একটু ভাবুন। ধ্বনিটা শনাক্ত করব কি করে? ধ্বনিটা শনাক্ত করব আমি নিজে নিজে পড়ে ধ্বনি শনাক্ত করব, নিজে নিজে বলে ধ্বনিটা শনাক্ত করব, না লিখে শনাক্ত করব, না অন্য কেউ কিছু বললে ধ্বনিটা শনাক্ত করবো? এটা কারেক্ট আনসার হবে অন্য কেউ যা কিছু বলে, সে কি বলল, সে কি ধ্বনিটা উচ্চারণ করলো,
সেটা আমার কানে এসে বাজবে, তার সে যে বললো তার বলাটা আমার কানে এসে চাট করে মারবে, তখন আমি কি করব, এটা আমি শনাক্ত করব। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে ধ্বনি শনাক্ত আমরা কিসের মাধ্যমে করি, শ্রবণের মাধ্যমে করতে পারি, লিসেনিং এর মাধ্যমে করতে পারি, শোনার মাধ্যমে করতে পারি, এবং কি বললো সেটা আমরা সেটা অর্থটা অনুমান করতে পারি। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। চলো, during the process of language learning, students lack confidence in their pronunciation. How can one overcome this? ভাষা শেখার সময় শিক্ষার্থীরা উচ্চারণ নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। যখন শিক্ষার্থীরা যখন ভাষা শিখে তখন উচ্চারণ নিয়ে তাদের আত্মবিশ্বাসের অভাব হয়, যে না না আমি এই আমার দ্বারা এই ভাষা হবে না, কারণ কি স্যার, কারণ আমি উচ্চারণ করতে পারছি না, আমার সমস্যা হচ্ছে, আমার দ্বারা কিন্তু কখনো হবে না। এটি কাটিয়ে ওঠার জন্য কি করা উচিত? এই যে উচ্চারণ নিয়ে যে সমস্যা ছাত্রদের মধ্যে, যেটা সেলফ কনফিডেন্সটা যে লো হয়ে যায়, এটা থেকে আমরা কি করে বেড়ে উঠতে পারি? ভাষা বিশেষজ্ঞ সহায়তা। ও মাই গড, আমি এই যে টিচার আমার ক্লাস করবো, এখানে ভাষা বিশেষজ্ঞ টাষা বিশেষজ্ঞ কোনো বিশেষজ্ঞর কোনো প্রয়োজন নেই ভাই, আমি টিচার, আমার দ্বারাই সব কিছু হবে। সুতরাং এটা ক্যান্সার। সঙ্গে সঙ্গে ভুল সতর্ক, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমরা কখনো সঙ্গে সঙ্গে কারেক্টিং মিস্টেক ইমিডিয়েটলি, নেভার নেভার নেভার। আমরা কখনো কিন্তু সঙ্গে সঙ্গে সংশোধন করি না। শ্রেণীকক্ষে উচ্চস্বরে পাঠ করাবেন, শ্রেণীকক্ষে আমরা কি করতে পারি, উচ্চস্বরে পাঠ করাতে পারি বা রিডিং অ্যালাউড করতে পারি। কারণ উচ্চস্বরে যদি পড়াই তাহলে কি হবে, সে যদি ভুল উচ্চারণ করে আমরা বুঝতে পারবো যে উচ্চারণ কি করছে, তখন আমরা সঙ্গে সঙ্গে জিনিসটার আগে সংশোধন করতে পারি যে তুমি এটা উচ্চারণটা ভুল করছো, যাতে করে সে শুদ্ধ উচ্চারণটা করতে পারে। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 বা অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আমাদের আজকের সেট। তো পরবর্তী সময় আমরা আরো সেট নিয়ে উপস্থিত হব। আপনারা বলবেন যে কতটি সেট আপনাদের প্রয়োজন আছে, এই অনুপাতে আমরা এই ধরনের সেট প্রত্যেকদিন আমরা দিতে চলেছি। পুরোনো সেট যেগুলো দেওয়া হয়েছে যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন, এবং পরবর্তীতে আরো সেট আমরা এই ধরনের দিতে চলেছি। ডেডিকেটেড প্লে লিস্ট আপনার দেওয়া আছে, তো এই প্লে লিস্টের অন্তর্ভুক্ত করে আমরা দিয়েছি। তো আপনারা যদি না দেখে থাকেন এই প্লে লিস্টে গিয়ে আপনারা সবগুলো দেখতে পাবেন। এবং আপনারা জানেন যে বাংলা পেডাগজির সঙ্গে সঙ্গে আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, যে আমাদের যে ম্যাথমেটিক্স ক্লাস হচ্ছে, আমাদের যে নতুন ম্যাডাম সহজ গুরুতে উপস্থিত হয়েছেন, উনি কিন্তু আমাদের প্রত্যেকদিন ম্যাথ ক্লাস নিচ্ছেন প্রত্যেকটা টপিক ওয়াইজ। তো খুব ভালোভাবে আপনারা ক্লাসগুলো দেখবেন, ম্যাথসের ক্লাসগুলো। এখানে ম্যাডাম খুব ডেডিকেটেডলি টু দ্য পয়েন্ট আলোচনা করেন, আমার মতো এই ধরনের আলোচনা করেন না উনি বিস্তারিত হবে, উনি একদম টু দ্য পয়েন্ট, ফোকাস, এক্সাম ওরিয়েন্টেড গোল নিয়ে কিন্তু এখানে তিনি ম্যাডাম কিন্তু আলোচনা করেছেন। তো আপনারা যারা এখনো আমাদের সেই ম্যাথসের ক্লাসটা ম্যাডামের দেখেননি, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এদের প্রত্যেকদিন এক একটা টপিক নিয়ে ক্লাস আসবে, আপনারা দেখতে থাকুন এবং আপনাদের যে রিভিউ বা মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিলাম, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, জয় হিন্দ।